একজন লেখক এবং চিন্তাবিদ হিসেবে আহমদ ছফার যখন বিকাশ লাভ হতে শুরু করেছে, ঠিক তখনই জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে তার পরিচয়। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললেও অত্যুক্তি করা হবে না। তিনি অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প, সাহিত্য এই সবগুলো বিষয়ে সর্বজন বিদিত পণ্ডিত ছিলেন। 1970 সালে আব্দুর রাজ্জাকের সাথে আহমদ ছফার পরিচয়ের পর থেকে আব্দুর রাজ্জাকের চিন্তার প্রভাব আহমদ ছফার উপর বিস্তার লাভ করতে শুরু করে। সুদীর্ঘ 27 বছর ধরে আহমদ ছফার সাথে আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ মেলামেশার ফলস্বরূপ বাংলা সাহিত্যের চিন্তার জগতে সৃষ্টি হয় এক অনবদ্য গ্রন্থ, যার নাম যদ্যপি আমার গুরু। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি লক্ষ্মী সরকার। আমার চোখে পড়া বেশ কয়েকটি শ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় যদ্যপি আমার গুরু বিশেষ স্থান দখল করে আছে। আজ পাঠ করব যদ্যপি আমার গুরু বইটির প্রথম 2টি পর্ব। মূল পর্বে যাওয়ার আগে লেখক আহমদ ছফা রচিত এই বইয়ের মুখবন্ধটি পাঠ করে নেওয়া জরুরি, তাতে বইটিকে বুঝতে সুবিধা হবে। শুরু করছি মুখবন্ধটি। এই লেখাটি দৈনিক বাংলা বাজার পত্রিকার সাহিত্য সাময়িকীর পাতায় প্রায় 4 মাস ধরে প্রকাশিত হয়েছিল। পত্রিকায় প্রকাশিত লেখার কিস্তিগুলো পাঠ করে তাৎক্ষণিকভাবে অনেকেই তারিফ করেছিলেন। তার মধ্যে অধ্যাপক রাজ্জাকের প্রাক্তন ছাত্র এবং কতিপয় ঘনিষ্ঠ ব্যক্তিও ছিলেন। আবার কতিপয় মানুষের মুখে এরকম অভিযোগও উচ্চারিত হতে শুনেছি, আমি যেসব কথা আব্দুর রাজ্জাকের জবানিতে প্রকাশ করেছি আসলে সেগুলো রাজ্জাক সাহেব বলেননি, আমি নিজে বানিয়ে বানিয়ে লিখেছি। একটি লেখা যখন কাগজে প্রকাশিত হয় তা সকল পাঠকের মনে সমান আবেদন সৃষ্টি করে না। কারো ভালো লাগে, কারো লাগে না। আমার লেখাটির ব্যাপারেও পক্ষে বিপক্ষে কে কি বললেন সেটা আমার বিশেষ বিচার্য বিষয় হয়ে ওঠেনি। আমি যে জিনিসটির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলাম, আমার শিক্ষক অধ্যাপক রাজ্জাকের অনন্য ব্যক্তিত্বের মহিমা আমি যেভাবে অনুভব করেছি, অন্তত তার কিছুটা উত্তাপ 10 জনের কাছে প্রকাশ করি। মুখ্যত এই উদ্দেশ্য নিয়েই রচনাটি লিখতে প্রবৃত্ত হই। স্যারের কাছে 1970 সালের শেষের দিকে যাওয়া আসা শুরু করেছিলাম। এখনও সেই প্রক্রিয়াটির ইতি ঘটেনি। আমার স্বভাবটাই এমন, একজন মানুষ তিনি যত বড় ব্যক্তিত্বই হন বেশি দিন আমার আগ্রহ এবং কৌতূহল উদ্দীপ্ত রাখতে পারেন না। অতি সহজেই তারা পুরনো হয়ে যান। তখন তাদের ছেড়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকে না। স্বভাবের এই একঝোঁকা প্রবণতাটির জন্য জীবনে আমি কম দুঃখ কষ্টের সম্মুখীন হইনি। 27 বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করে আসছি। রাজ্জাক সাহেব আমার কাছে একদিনের জন্যও পুরনো হয়ে যাননি। প্রতিবারই তার ব্যক্তিত্ব এবং জানাশোনার পরিধি আমার চোখে নতুন নতুন চমক সৃষ্টি করেছে। প্রথম দিন তার সঙ্গে কথা বলে যেভাবে বিস্মিত হয়েছিলাম, এখনও একই ধরনের বিস্ময় তিনি আমার মধ্যে সৃষ্টি করেন। ভক্তি কিংবা শ্রদ্ধার প্রকাশ এ রচনায় কতটুকু ঘটেছে তা আমি জানি না। বিস্ময়বোধের কারণেই স্যারের উপর এ রচনাটি লিখতে বাধ্য হয়েছি। আমার রচনাটিকে কেউ যদি নিছক সাক্ষাৎকারধর্মী রচনা মনে করেন, আমার ধারণা লেখাটির উপর কিঞ্চিত অবিচার করা হবে। আমি রাজ্জাক স্যারের সমগ্র ব্যক্তিত্বটি স্পর্শ করতে চেষ্টা করেছি। আমার অক্ষমতার পরিমাণ অপরিসীম। আমি রাজ্জাক স্যার সম্পর্কে যত জানি, তাকে যত দূর বুঝতে পারি, এসব বিষয়ে আমার চাইতে ঢের ঢের কামেল ব্যক্তি সংসারে এখনও বেঁচে পড়তে রয়েছেন। আর রাজ্জাক স্যারের উপর লেখা এটি একমাত্র গ্রন্থ নয়। রাজ্জাক স্যারের উপর কোনো কিছু লিখে প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। এই ঝুঁকি দুদিক থেকেই। রাজ্জাক স্যার নানা স্পর্শকাতর বিষয়ে এমন একতরফা মতামত দিয়ে বসেন যেটা সমাজের মানুষ বরদাস্ত করতে অনেক সময়ই প্রস্তুত নয়। অন্যদিকে তার বক্তব্যের উপস্থাপনায় যদি সামান্য হেরফেরও ঘটে, তিনি সেটা সহজভাবে মেনে নিতে রাজি হবেন না। এই দু ধরনের ঝুলন্ত খড়গ মাথার উপর রেখে রচনাটি আমাকে লিখতে হয়েছে। এ গ্রন্থের সব কথা রাজ্জাক সাহেবের,
কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি ব্যাখ্যা বিশ্লেষণ সংযোজিত করেছি। এটি করতে গিয়ে দু ধরনের স্বেচ্ছাচারিতা প্রশ্রয় পেয়েছে। কোথাও কোথাও তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে কারো কারো দৃষ্টিতে তা অনাবশ্যক বড় করে দেখানো বলে প্রতিভাত হতে পারে। প্রথম পুরুষে যেহেতু রচনাটি লিখিত হয়েছে, লেখকের ভূমিকাটি কোথাও কোথাও প্রবল হয়ে উঠেছে এমন মনে হওয়া আশ্চর্যের কিছু নাই। রাজ্জাক স্যারের অত্যন্ত স্নেহভাজন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আনিসুজ্জামানকে এ রচনাটির মুখবন্ধ লিখে দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেছিলাম। তিনি রাজিও হয়েছিলেন। পরে ভেবে দেখলাম এই লেখায় আমি অনেকগুলো গুরুতর অপরাধ করে ফেলেছি। আমার অপরাধ খালনের বোঝা আমার শিক্ষকের উপর আরোপ করা ঠিক হবে না বলেই মুখবন্ধটি রচনার দায়িত্ব নিজেকে গ্রহণ করতে হলো। বিনীত আহমদ সাফা, উত্থান পর্ব কার্যালয়, ৭১ আদেশ সুপার মার্কেট, ঢাকা ১০০০, ১ ফাল্গুন ১৪০৪। এই ছিল মুখবন্ধটি। এবারে মূল বইয়ের প্রথম পর্ব। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। ১৯৭০ সালের কথা। বাংলা একাডেমি ৩ বছরের ফেলোশিপ প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করল। বন্ধুবান্ধব সকলে বলল, তুমি একটা দরখাস্ত ঠুকে দাও। যদি বৃত্তিটা পেয়ে যাও তাহলে ৩ বছরের নিরাপদ জীবিকা, গবেষণা হয়তো হবে, না হলেও ক্ষতি নেই। প্রস্তাবটা আমার মনে ধরল, কিন্তু গোল বাঁধল এক জায়গায় এসে। তখনও আমার MA পরীক্ষা শেষ হয়নি। ছাত্রদের দাবির মুখে পেছোচ্ছে তো পেছোচ্ছেই। এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুঁসে উঠছে। পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি, দরখাস্ত করার সময় পেরিয়ে যাবে। আমি একাডেমির পরিচালক জনাব কবির চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলাম। তাকে বুঝিয়ে রাজি করাতে পারলাম। যদিও MA ডিগ্রি আমার হয়নি, অন্তত তিনি আমার দরখাস্তটা গ্রহণ করতে যেন কোনো অমত না করেন। কবির চৌধুরী সাহেব বললেন, ঠিক আছে, তুমি দরখাস্ত করো। অন্যান্য প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে তোমারটাও আমি বোর্ডে তুলব। বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছে নির্বাচন করবেন। সুতরাং MA ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির PhD ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে বসলাম। অন্য প্রার্থীদের মতো আমিও ইন্টারভিউ কার্ড পেলাম, আর নির্দিষ্ট দিনে কমপক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম। ডক্টর আহমদ শরীফ, প্রফেসর মুনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন। ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল, আর তারা সকলেই ছিলেন আমার শিক্ষক। আমার লেখালেখির সঙ্গে তারা সকলেই অল্প বিস্তর পরিচিতও ছিলেন। আমাকে প্রশ্ন যা করার ডক্টর এনামুল হকই করলেন। তিনি দরখাস্তের উপর চোখ বুলিয়ে গুরুগম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস তো কম নয় হে, MA পরীক্ষা না দিয়েই একেবারে PhD করার জন্য দরখাস্ত নিয়ে হাজির। ডক্টর এনামুল হক ভীষণ রাশভারী মানুষ। পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না। ঘিয়ে রঙের স্যুট এবং কালো টাই পরিহিত ডক্টর এনামুল হককে আস্ত একটা বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল। চোখের ভুরু থেকে মাথার চুল একেবারে পাকনা, মাথার মাঝখানে সযত্নে সিথি করা। আমার অবস্থা তখন ক্ষুধার্ত বুড়ো বাঘের সামনে কচি নধর গোবৎসের মতো। এই বুঝি লাফিয়ে পড়ে আমার মুন্ডুটা চিবিয়ে খাবেন। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করল। মনে মনে চিন্তা করলাম, এই বুড়োর সামনে আমি যদি রুখে না দাঁড়াই, তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন। তাই সরাসরি তার কড়া পাওয়ারের চশমার কাচের উপর চোখ রেখেই বললাম, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় MA পাস না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। মহিতলাল মজুমদারও MA পাস ছিলেন না, তথাপি এখানে শিক্ষকতা করছেন। আমি তো MA পাস করবই,
2-4 মাস এদিক ওদিকের ব্যাপার। দরখাস্ত করে অন্যায়টা কি করেছি? শুনে ডক্টর এনামুল হক কোণে আঙুলটা মুখের ভেতর পুরে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনার শিটগুলোর উপর চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করলেন, তুমি কোন বিষয়ের উপর কাজ করবে? কণ্ঠস্বর শুনে মনে হলো ঝাঁজ অনেকটা কমে এসেছে। আমি বিনীতভাবে জবাব দিলাম, 1800 থেকে 1858 সাল পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, বিকাশ এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব। তখন ডক্টর হক বললেন, তুমি মধ্যবিত্ত বলতে কি বোঝো সে বিষয়ে কিছু বলো। আমি হ্যারল্ড লাস্কি, বিবি মিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনিদ্র রজনীর শ্রমে কণ্ঠস্থ করেছিলাম গড়গড় করে উগরে দিতে থাকলাম। ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ। সমাজবিজ্ঞানের কচকচির ওপর দেখা গেল তার কোনো আগ্রহ নেই। চেয়ারটাতে হেলান দিয়ে মুনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনাদের প্রশ্ন থাকলে করেন। মুনির চৌধুরী সাহেব ডক্টর এনামুল হকের মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন, ছেলেটার লেখার হাত ভালো এবং তরুণদের উপর যথেষ্ট প্রভাব। আর কেউ প্রশ্ন করলেন না। কবির চৌধুরী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সেদিনই ঘণ্টা 2 পরে জানা গেল আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমি গবেষণা বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে। তার পরের দিন বাংলা বিভাগে মুনির চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেলাম। তিনি এখন বিভাগীয় প্রধান। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, তুমি তো MA করছো পলিটিক্যাল সায়েন্সে। আমি বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোপুত হয়নি। তথাপি সৌজন্যের খাতিরে আমি চুপ করে রইলাম। তিনি আমার মুখ দেখেই বুঝে নিলেন তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি। তিনি বললেন, আমরা তোমাকে 3 বছর পড়িয়েছি, মাঝখান থেকে তুমি হুট করে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে। বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও, কিন্তু আমরা তোমাকে ছাড়ব কেন? তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয়ে থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না। আমি মুনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ইন্টারভিউর প্রায় 15 দিন আগে মুনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমির বৃত্তিটা পাই। চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন, যেহেতু তোমার MAটা এখনও শেষ হয়নি, বাংলা একাডেমি তোমার আবেদন বিবেচনা নাও করতে পারে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি। ভাষাতত্ত্বের উপর PhD করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওরা আপত্তি করবে না। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লাসিত হয়ে উঠেছিলাম, কিন্তু পরক্ষণে নিজের ভেতর থেকে অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠছে। আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে বললাম, 2-1 দিন ভেবে আপনাকে বলবো। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা গ্রহণ করব কিনা খুঁটিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল। দেশের বাইরে যাওয়ার এরকম একটা স্কলারশিপ পেলে আমি পড়তে যাই, সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে। আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মুনির চৌধুরীর প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব। আর এই প্রত্যাখ্যান করতে হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল। সুযোগ তো জীবনে বারবার আসে না। আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং 3 বছর পড়াশোনা করেছি। খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিতান্ত তুচ্ছ পর্যায়ের ছিল না। মাতৃস্তন্যে শিশুর যেরকম অধিকার, শিক্ষকদের স্নেহের উপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত। সেই স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি। তার পরিণতি হলো এই যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে BA পাশ করলাম। BA পাশ করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার আমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে আবার প্রাইভেটে পলিটিক্যাল সায়েন্সে MA পরীক্ষা দিতে হলো।
সমস্ত বিষয়টা আমি এভাবে চিন্তা করলাম। শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা যখন আমার ভীষণ প্রয়োজন ছিল, সেই সময়ে কেউ আমার দিকে মুখ তুলে তাকাননি। যখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি, সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছেন। আমি মনে মনে স্থির করলাম, যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি, সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেধে এসে ধরাও দেয়, আমি গ্রহণ করতে পারবো না। এই গ্রহণ করতে পারছি না বলেই চোখে পানি এসে গিয়েছিল। এরই মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম, স্যার, ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না, সুতরাং উচিত হবে স্কলারশিপটার জন্য অন্য কাউকে বেছে নেওয়া। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মুনির চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধশক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। আমার ধারণা তিনি আমার অকথিত অভিযোগটি আঁচ করতে পেরেছিলেন। সেই কারণেই আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপাচাপি করছিলেন। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে 1971 সালের মার্চ মাস এসে গেল। মার্চ মাসের 21 তারিখে আমাদের ভাইভা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। 25শে মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত নগরীর উপর আক্রমণ করেই বসল। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। 9 মাস পর যখন ভারত থেকে দেশে এলাম, তখন প্রফেসর মুনির চৌধুরী বেঁচে নেই। পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারের বধ্যভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি করে অনুভব করছিলাম। আমি এমন একজন মানুষকে হারালাম যিনি অভিমানের ভাষা বুঝতে পারতেন। আমার একটা অপরাধ বোধ রয়েছে। প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। একা একা যখন চিন্তা করি, আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে। হয়তো আমি নিজের উগ্র অহংকারটাকে বড় বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মুনির চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম। আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়। বোধহয় সেজন্য আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। এটা হচ্ছে আমার অনুভব। পিএইচডি শেষ করতে না পারার অন্য যে বাস্তব কারণ, তার জন্য প্রফেসর আব্দুর রাজ্জাককে আমি দায়ী মনে করি। প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি। প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃততর হয়েছে। মানস জীবন ঋদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে। আমি যদি বসওয়েলের মতো পরিপাটি স্বভাবের মানুষ হতাম, কিংবা একারমানের মতো শৃঙ্খলানিষ্ঠ আনুগত্য আমার থাকতো, বসওয়েল যেভাবে জনসনের একটি বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন, অথবা একারমান যেভাবে অখণ্ড বিশ্বস্ততা সহকারে দিন তারিখ প্রহর উল্লেখ করে মহাকবি গোতের কথোপকথন লিপিবদ্ধ করে গেছেন, সে ধরনের একটা গ্রন্থ প্রফেসর রাজ্জাকের উপর রচনা করা হয়তো আমার পক্ষে অসম্ভব হতো না। আমি গল্প, কবিতা, উপন্যাস এ সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি। সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকে। বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেন, ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। 1972 সাল থেকে শুরু করে 1984 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই
কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। নানা বিষয়ে তার বক্তব্য ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুনেছি। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন, সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম, আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটা রত্নভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম। এই রচনার পরবর্তী অংশে আমি সেই সকল কথাই বলবো, যেগুলো আদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয়। প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলেছেন, আমার উপস্থাপনায় সে জিনিসটি অবিকৃতভাবে রক্ষিত হয়েছেন এমন দাবি করাও আমার পক্ষে সম্ভব নয়। শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এ কথা আমি বলতে পারবো না। বিগত অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্য ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজসমূহ, আমলাতন্ত্র, রাজনীতি এবং আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন। তাদের একাংশ মারা গেছেন, তা সত্ত্বেও একটা বিরাট অংশ আদ্য অবধি জীবিত আছেন। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তার পাণ্ডিত্যের চুম্বকের মতো একটা আকর্ষণী শক্তি অবশ্যই আছে। বিদেশের অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময়ে প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তার প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন। সে তুলনায় আমি নিতান্তই সামান্য মানুষ। প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত অগ্রজ প্রতিম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন, সেরকম যোগ্যতা, একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব? আমি এই রচনার পরবর্তী অংশে প্রফেসর আব্দুর রাজ্জাককে উপলক্ষ করে যে সকল কথা বলেছি, তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন, আমি কতটুকু, ভেদরেখাটি আমার কাছেও স্পষ্ট নয়। মোটের উপর এ রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাউলের ভাষায়, গুরু মোহাম্মদে করি ভক্তি, স্থানে স্থানে প্রকাশিব নিজ মন উক্তি। অনেকটা এরকম। আমি বন্ধুবান্ধবদের কাছে একজন জ্ঞান শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম, যাকে আমার পিএইচডি থিসিসটির পরামর্শক হিসেবে বেছে নিতে পারি। সকলে আমাকে বললেন, তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও। তার মতো পণ্ডিত আর একজনও নেই। সেই সময়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে মাত্র দু একজনকে চিনতাম। পলিটিক্যাল সায়েন্সের ম্যাকম্যান মানে মোজাফফর আহমদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক নামে একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল। আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব। বন্ধু বান্ধবেরা আমাকে এ মর্মে হুঁশিয়ার করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ নাকুচু স্বভাবের মানুষ। বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন, সুতরাং কথাবার্তা সাবধানে বলবে। যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন। অনেক দ্বিধা, অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম। তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচের তলায় থাকতেন। দরজা আধভেজানো অবস্থায় ছিল। আমি খানিকক্ষণ ইতস্তত করছিলাম, যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে। মনে তো শঙ্কা ছিলই, কোনো আচরণ যদি বিয়াদবি ঠেকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ঘরটির পরিসর বিশেষ বড় নয়, চারদিক বই পুস্তকে ঠাসা। ঘরটিতে একটি মাত্র খাট, না খাট বলা ঠিক হবে না, চৌকি।
সামনে একটা ছোট্ট টেবিল, চৌকিটির আবার একটা পায়া নেই। সেই জায়গায় বইয়ের উপর বই রেখে ফাঁকাটুকু ভরাট করা হয়েছে। চমৎকার ব্যবস্থা। পুরনো বইপত্রের আলাদা একটা গন্ধ আছে। আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি। হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে। একখানা পাতলা কাঁথা সেই মানুষটার নাক অব্দে টেনে দেয়া। চোখ দুটোই বোজা, মাথার চুল কাঁচা পাকা। অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক। ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে, খাটে শোয়া মানুষটি কি করে বুঝে গেলেন। তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন, ক্যাডা? আমি চৌকির একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম। তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন, আইসেন কেন হেডা কন? আমাকে বলতেই হলো, বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শক হতে সম্মত হন। আমার আর্জিটা যথাসম্ভব বিনয় নম্র জবানে প্রকাশ করলাম, কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না। তিনি পাশ ফিরে কাঁথাটি নাক মুখ অব্দি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার 2টি কি 3টি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শিয়ানা হয়ে উঠেছি। আমার আত্মাভিমানে একটু ঘা লাগলো। নিজেকেই জিজ্ঞেস করলাম, কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন। আমি তো অন্তত পক্ষে একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমন তার মানুষ প্রফেসর রাজ্জাক? তার কাছে একটা আবেদন করলাম, তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি, আমার নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাই। কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেয়া যেত, মনের ঝাল কিছুটা মিটত, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন? এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন। পরনের সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিট্টু দিলেন। তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের আগায় চড়ালেন। খুব সম্ভবত বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি, পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন চরণ সব কিছুর উপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর আঙুল দিয়ে একটা আধভাঙা কাঠের চেয়ার দেখিয়ে বললেন, ওইখানে বয়েন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন। একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন। তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, কি কইবার চান অক্ষণ কন। আমি বললাম, আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার জন্য একটি ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি। তিনি বললেন, গবেষণা করবেন হেডা তো বালা কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না। প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন। আমি বললাম, কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজার করণের লাইগা মিনিমাম রিডার অন লাগে। আমি তো মোটে লেকচারার।
সুতরাং আপনার শখ পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরেও বললাম, অন্য কারোর অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম, তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই। প্রফেসর রাজ্জাক বললেন, আপনার টপিক মানে বিষয়বস্তুটা কি? আমি বললাম, দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট ইনফ্লুয়েন্সড ইন লিটারেচার, সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম 18 to 1858। প্রফেসর রাজ্জাক বললেন, এককারে তো সাগর শেষার কাম, কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন? আমি বললাম, অন্য কারো পরামর্শে নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি। প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরই মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন? আমাকে বলতে হলো, আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা কার্যকর হবে এর রেজাল্টের পর। এখন পরীক্ষা চলছে। তিনি বললেন, আগে পরীক্ষা দিয়ালন, যখন রেজাল্ট বাইর হইব তখন আইন। আমি সালাম করে চলে আসছিলাম। তিনি বললেন, আরেকটু বইয়েন, এক পেয়ালা চা খাইয়া যান। তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন, কি জান কইলেন আপনার নাম? আমি বললাম, আহমদ ছফা। তিনি বললেন, মৌলবী আহমদ ছফাকে এক পেয়ালা চা দে। প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় 3টে জিনিস আমার মনে দাগ কেটে গিয়েছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বলে তিনি অবলীলায় ব্যবহার করেন। তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয়। তৃতীয়ত, তিনি আমাকে মৌলবী আহমদ ছফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি, প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন, মৌলবী আহমদ ছফা, কি খবর? ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন আর এই পর্বটি কেমন লাগলো আশা করি তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।